আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্কুল ম্যাথমেটিক্সের বায়োলজি ক্লাসে আরেকটি বায়োলজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা যে ক্লাসটি করতেছিলাম তা হচ্ছে আমাদের বায়োলজি বইয়ের 13তম অধ্যায় অর্থাৎ জীবের পরিবেশের আমরা প্রথম ক্লাসটি আমরা শেষ করেছিলাম। আজকে আমরা পার্ট 2 নিয়ে এসেছি। পার্ট 2 তে তোমরা যারা প্রথম ক্লাসটি করনি, পার্ট 2 কিন্তু অনেকটাই প্রথম ক্লাসের সাথে রিলেটেড। আমাদের এই অধ্যায়টা আমাদের আসলে পুরো বায়োলজি বইয়ের সবচেয়ে সহজ অধ্যায় এবং সবচেয়ে রিলেটেড একটা অধ্যায়। তোমার প্রত্যেকটা জিনিসের সাথে অনেকটা রিলেটেড। তো অবশ্যই যারা প্রথম ক্লাসটি করনি, প্রথম ক্লাসটি করে এই ক্লাসটি করবা, তাহলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা বায়োলজি জীববিজ্ঞানের ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা আচ্ছা আজকের ক্লাস করার আগে আমরা একটা কাজ করি, আগের ক্লাসে কি কি পড়েছিলাম তার একটা রিক্যাপ করে নিই, যে আগের ক্লাসে আমরা কি কি পড়লাম। রিক্যাপ, একদম শর্ট একটা রিক্যাপ, অর্থাৎ আগের ক্লাসে কি কি আমরা পড়েছিলাম। সর্বপ্রথম আমরা কি পড়েছিলাম, যে পরিবেশ। পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। এটা আমরা ছোটবেলায় পড়েছি, তবে বর্তমানে এটা বললে হবে না, আমাদেরকে এইভাবে বলতে হবে আমাদের কোনো জীব বা জ্বর এবং তার আশেপাশে যে পরিবেশ আছে তাদের মধ্যে যে মিথস্ক্রিয়া, একে অপরের উপর যেভাবে প্রভাব ফেলে, এই সব কিছুই পরিবেশের অংশ। আর এই পরিবেশের মধ্যে কি সৃষ্টি হয়? সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম। আগের ক্লাসটা আমরা শুরু করেছিলাম ইকোসিস্টেম দিয়ে। আচ্ছা, ইকোসিস্টেমের মধ্যে কি কি ছিল? বিভিন্ন পার্ট ছিল, যেমন ইকোসিস্টেম বাস্তুতন্ত্রে যেমন জলজ বাস্তুতন্ত্র, তারপর স্থলজ বাস্তুতন্ত্র, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র হয়। তারপর বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রকারভেদ ছিল, বিভিন্ন বস্তু ছিল। বাস্তুতন্ত্রের বিভিন্ন বস্তুদের মধ্যে আমরা যে উপাদানগুলো বলা যায়, উপাদানগুলোকে আমরা ভাগ করেছিলাম যে জীব, জড় এবং ভৌত উপাদানের মধ্যে। জড় উপাদানকে আবার দুই ভাগে ভাগ করেছিলাম, যে ইনঅর্গানিক অর্থাৎ জৈব অজৈব পদার্থ সমূহ, তারপর ভৌত উপাদান নিজেই পুরো একটা ব্রাঞ্চ। এরপরে রয়েছে যেটা বললাম যে জীব পদার্থগুলোই নিয়ে আমাদের সবচেয়ে বেশি আলোচনা। আচ্ছা, এটা ব্রাঞ্চগুলা যদি আমরা দেখি, ব্রাঞ্চের মধ্যে সর্বপ্রথম ব্রাঞ্চ ছিল উপাদানের মধ্যে উপাদান। একটু শর্ট রিক্যাপ, যাতে আজকের পড়াটা তোমরা রিলেট করতে পারো, কারণ আজকেরটার সাথে অনেকটাই আজকে মানে রিলেটেড, সম্পর্কিত। আচ্ছা, উপাদানকে একদম মোটা দাগে 3 ভাগে: জড়, ভৌত। ভৌত কি বলেছিলাম? একদম সহজ কথায় জলবায়ু এবং আবহাওয়া এবং জলবায়ুতে যা যা আছে, চাপ, প্রেসার, বায়ু প্রবাহ, তারপর তাপমাত্রা, এই সবকিছু ভৌত উপাদানের অংশ। তারপরে কি আছে? জীব উপাদান। আজকে আমাদের মূল আলোচনা হবে এই জীব উপাদান নিয়ে। জীব উপাদান থেকে আজকে এখান থেকেই তোমাদের এই চ্যাপ্টার থেকে সিকে অনেক কম আসে, তারপরেও যদি আসে তাহলে মূলত এই জীব উপাদান থেকেই আসবে। আচ্ছা, জড় উপাদানকে আবার দুইটা ভাগে আমরা ভাগ করেছিলাম, যে জৈব এবং অজৈব। জৈব পদার্থ কোনগুলা? যেই সব পদার্থগুলো মানে জীব থেকে উদ্ভূত, আর অজৈব পদার্থ হচ্ছে যেগুলো জীব থেকে উদ্ভূত নয়। অর্থাৎ জড় উপাদান সর্বপ্রথম কথা হচ্ছে এদের জীবন থাকবে না, একদম সহজ কথা, জীবন থাকবে না। তাদের মধ্যে যেসব জীব উপাদান থেকে উদ্ভূত তাদেরকে বলা হয় জৈব বা অর্গানিক, আর অজৈবদেরকে বলা হয় ইনঅর্গানিক। এরা এমনিতেই কোনো জৈব উপাদান থেকে আসে না, যেমন পানি, বিভিন্ন আয়ন, তারপর বাতাস, এই সবকিছুই ইনঅর্গানিক। ভৌত উপাদান তো বলেছিলাম যে আবহাওয়া এবং জলবায়ু যা যা আছে এই সবকিছুই। আর জীব উপাদানের মধ্যে ভাগ করেছিলাম বিভিন্ন খাদকের মধ্যে। খাদক কিভাবে? সর্বপ্রথম আসে উৎপাদক বা প্রোডিউসার, তারপরে আসে কি? উৎপাদকের পরে বিভিন্ন স্তরে খাদক। খাদকের পরে কি আসে? বিয়োজক বা ডিকম্পোজার।
বিয়োজক বা ডিকম্পোজার। ইংলিশ টার্মগুলো আর লিখলাম না, আগের ক্লাসে আমি লিখেছিলাম। এখন বলতেছি প্রোডিউসার, কনজিউমার এবং ডিকম্পোজার। এর মধ্যে আবার খাদককে বিভিন্ন স্তরে আমরা ভাগ করেছিলাম, এই স্তরগুলোই আজকে আমাদের বেশি লাগবে। সর্বপ্রথম প্রথম স্তরের খাদক, প্রথম স্তর, তারপরে দ্বিতীয় স্তর, তারপরে তৃতীয় স্তর, এভাবে অনেকগুলো স্তর রয়েছে এবং সর্বশেষ সর্বোচ্চ স্তর। অর্থাৎ সর্বোচ্চ স্তরে যারা থাকে তাদেরকে তো আর কেউ খেতে পারে না। যেমন মানুষের কেউ তোমরা সর্বোচ্চ স্তরে ধরতে পারো, মানুষের কেউ খায় না স্বভাবত। তারপরে ধরতে পারো বাঘ, সিংহ, যারা ডমিনেন্স পাওয়ার পরিবেশের মধ্যে, তাদেরকে আসলে কেউ খায় না। তো তাদেরকে কে খাবে? তুমি কি বাঘের সামনে যাইতে পারবা? তারপরে হাতি কি কেউ খায়? তো তাদেরকে তুমি সর্বোচ্চ স্তরে খাদক বলতে পারো। তো এখান থেকে আজকে আমাদের পড়া। আর ইকোসিস্টেমে কি বলেছিলাম? ইকোসিস্টেম হচ্ছে জড় এবং জীব উপাদানের মধ্যে পরিবেশের মধ্যে যে মিথস্ক্রিয়া হয় বা সিম্বায়ন্ট হয় তাকেই বলা হয় ইকোসিস্টেম। আচ্ছা গেল, এবার আমরা আজকের পড়াটা শুরু করব। যে খাদ্য শিকল বা ফুড চেইন এর মানে কি? দেখো এখানে দুইটা জিনিস বলা আছে, আমরা একদম রুট লেভেল থেকে পড়াশোনার চেষ্টা করব। আমি আসলে এই চ্যাপ্টারটা কেউ যদি জীববিজ্ঞানে তোমাদের নবম দশম মানে স্টেজে কিছুও না পারে, তারপরেও এই অধ্যায়টা পারে। তারপর আমি ধরে নিচ্ছি তোমরা কিছু জানো না। একদম রুট লেভেল থেকে যেভাবে পড়ানো যায় সেভাবে পড়াবো। আর আরেকটা জিনিস, আগের ইয়াতে দুইটা গুরুত্বপূর্ণ শব্দ পড়িয়েছিলাম, যে স্ক্যাভেঞ্জার কি বা ধাঙর কি। স্ক্যাভেঞ্জার বা ধাঙর জিনিসটা কি? এটা হচ্ছে প্রাকৃতিক ঝাড়ু। যেমন কাক, শিয়াল, নেকড়ে, শকুন, এরা কি করে? পরিবেশের বিভিন্ন ময়লা আবর্জনা, জৈব উপাদান খেয়ে তারা পরিবেশটাকে সেফ রাখে বা ঝাড়ু হিসেবে কাজ করে, অর্থাৎ ময়লা আবর্জনা দূর করে, স্ক্যাভেঞ্জার। এছাড়াও হার্বিভোরাস, অমনিভোরাস, আরো অনেক কিছু আমরা দেখেছিলাম, তোমরা আগের ক্লাসটা করলে বুঝে যাবে। এখন জাস্ট রিক্যাপ করতেছি, কারণ এই জিনিসটাই আজকে আমাদের সবচেয়ে বেশি লাগবে। এতটুকু জিনিস: উৎপাদক, খাদক, বিয়োজক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং সর্বোচ্চ স্তরের খাদক। সর্বোচ্চ স্তরের খাদক। আচ্ছা, এবার আমরা যেতে পারি খাদ্য শিকল বা খাদ্য চেইন। আমরা প্রথমে কি দেখেছিলাম? আগেও আমরা দেখেছিলাম যে একটা, যদি আমরা চেইন বিবেচনা করি, চেইন কেমন হয়? চেইন লম্বা হয়, চেইনের ভিতরে বিভিন্ন রিং গুলো একটা অপরটার সাথে আটকে থাকে। এরকমই আমরা একটা চেইন আঁকবো, তবে সেটা পরিবেশের ক্ষেত্রে কিভাবে থাকে সেটা থাকবে। সর্বপ্রথম কি থাকবে? নিশ্চয়ই উৎপাদক। আচ্ছা, উৎপাদক এগুলা লেখার আগে একটা জিনিস কেউ করি, যে একটা রিয়েল টাইম আমরা একটা উদাহরণ দিই। উদাহরণ কিভাবে? আমরা জানি সূর্যকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে একমাত্র এই পৃথিবীতে সব সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ অর্থাৎ শক্তি, সূর্যের শক্তিটাকে আঁকড়ে ধরতে পারে বা স্টোর করতে পারে একমাত্র সবুজ উদ্ভিদ। তার মানে সবুজ উদ্ভিদের উপরই পুরো জীবজগৎ নির্ভরশীল। এই কারণে সবুজ উদ্ভিদকে আমরা একদম প্রথমে স্থান দিব, কারণ সবুজ উদ্ভিদ একমাত্র মানে ট্রফিক লেভেল যেটা সূর্যের আলোকে ডিরেক্ট ব্যবহার করতে পারে। অন্য কোনো প্রাণী, অন্য কোনো কিছু কখনোই সূর্যের আলো ডিরেক্ট ব্যবহার করতে পারে না। শুধুমাত্র ব্যবহার করতে পারে কারা? যারা সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদের মধ্যে মনে করো আমি একটা বাস্তুতন্ত্র বিবেচনা করলাম, একটা মাঠে কি থাকে? মাঠে ঘাস থাকে। সর্বপ্রথম কি আসবে? ঘাস। এখন মাঠে ঘাস থাকে, তাহলে সেখানে অবশ্যই ঘাস ফড়িং থাকবে। কারণ কি? ঘাস ফড়িং ঘাস খায়, এই কারণে ঘাস ফড়িং ঘাস খায়। ঘাস ফড়িং এর পরে কি আছে? ঘাস ফড়িংকে আবার কে খায়? ঘাস ফড়িংকে খায় ব্যাং ঘাস ফড়িং খায়। ব্যাংকে আবার কে খায়? ব্যাংকে খায় সাপ। বিভিন্ন মাঠের মধ্যে দেখবে বিভিন্ন গর্ত টর্ত থাকে, সেখানে সাপ থাকে। রাত্রে হাঁটার সময় সাবধানে হাঁটবা। আমার ছোটবেলায় একবার এই রাত্রেবেলা না দেখে মাঠের মধ্যে হাঁটতেছিলাম, তো অল্পের জন্য সাপের মধ্যে পাড়া দিই নাই। তো সাবধানে হাঁটবা মাঠে,
বিশেষ করে রাতের বেলা, কারণ সেখানে সাপ থাকে। তারা এই খাবারের খোঁজেই বের হয়। সাপ, এরপরে সাপকে কে খায়, এটা তো চিন্তার বিষয়। সাপকে আবার কে খাবে? সাপকে খায় হয় ময়ূর, না হয় চিল, না হয় শকুন, তুমি যেটাই বলো, তারা মানে মোটামুটি বলা যায় সাপ খায়। তোমরা ছোটবেলায় যারা পুকুরের পাড়ে থাকবা তারা দেখবা যে জীবনে দেখেছো কিনা জানি না, যে বিভিন্ন গাছের আগায় বড় বড় চিল বসে থাকে। চিল বসে থাকে কিসের জন্য? অনেকে মাছের জন্য বসে থাকে, বড় বড় মাছ। তারপর এছাড়াও তারা বেশিরভাগ ক্ষেত্রে আমি কয়েকবারই দেখেছি যে সাপ শিকার করে, একদম বুলেট গতিতে এসে ছোবল দিয়ে সাপ বা মাছ তারা ধরে। তো তোমরা চিল দিতে পারো, বা শকুন দিতে পারো, বা ময়ূর দিতে পারো। আচ্ছা, আমি ময়ূরই দিলাম, ময়ূর। এখন ময়ূরকে কি আসলে কেউ খায়, এমন কি কোনো উদাহরণ আছে? আমার তো মনে হয় না যে ময়ূরকে খাওয়ার মতো। যদিও মানুষের অনেক কিছুই মন চায়, তো মানুষ ওটা বাদ দিলাম, ময়ূর পর্যন্ত আপাতত থাকলাম। তো যেহেতু আমাদের এই চেইনটা শেষ হয়েছে কিসে? ময়ূরে। শুরু হয়েছে কিসে? ঘাসে। অর্থাৎ প্রত্যেকটা খাদ্য শিকলের একদম প্রথমটা হবে কি? উৎপাদক বা প্রডিউসার। আমি ইংলিশ টার্মেই লিখি, কারণ ইংলিশ টার্ম দিয়ে মনে রাখলে জিনিসটা সহজে মনে থাকে। আর শেষে কি আছে? ময়ূর। ময়ূর হচ্ছে সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ স্তর। আর এই যে মাছের স্তরগুলো, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, বিভিন্ন স্তরের খাদকরা, এরা হচ্ছে, আমি একসাথে তাদেরকে বলবো খাদক। অর্থাৎ তোমাদের বইতে একটা সংজ্ঞা আছে, যে সংজ্ঞাটা মনে হয় এমন যে উৎপাদক থেকে খাদক পর্যন্ত শক্তির যে প্রবাহ তাকে বলা হয় খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। এছাড়াও তোমরা বলতে পারো যে এই উৎপাদক এবং খাদকের মধ্যে তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় একটা চেইনের মাধ্যমে, তাকেই বলা হয় খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। তবে আমি প্রিফার করব যে বইটাকে ফলো করার। আচ্ছা, একটা জিনিস বলি তোমাদেরকে, তোমরা যতই মানে বিভিন্ন জায়গায় ক্লাস করো, বিভিন্ন নোটস পড়ো, সবার আগে তোমরা প্রায়োরিটি দিবা বুক। আসলে বইয়ের চেয়ে বড় কোনো বিকল্প হয় না। তুমি মেন বইয়ের সাথে যত কানেক্টেড থাকতে পারবা, তুমি তত ভালো করতে পারবা। যার কারণে আমি সব সময় বলি, মেন বইয়ের উপরে কিছু নেই, সামনে লং টার্মে তোমাকে একমাত্র সাহায্য করতে পারবে মেন বই। তোমার সবসময় মেন বই ফোকাস রাখতে হবে। অন্য কোনো ক্লাস নোটস, অন্য কিছু তোমাকে সাহায্য দিবে, এই যে গাইড বই তোমাকে সাহায্য করবে, তবে মূল পড়াটা কোথায়, মূল কনসেপ্টটা তোমাকে বিল্ড করবে কোথায়? বুকে। যার কারণে বুক অবশ্যই পড়তে হবে। তো আমি একদম হুবাহু বলতেছি না, কারণ আমি যদি হুবাহু বলি তোমরা অনেকে বই দেখবাও না। আমি তারপর একটা কনসেপ্ট বলে দিতেছি। তো এই কনসেপ্ট অনুযায়ী তোমরা মেন বইয়ের থেকে তোমরা অবশ্যই পুরা বইটা, তোমরা যারা নতুন করো, মানে নতুন 9-10-এ উঠো, সর্বপ্রথম তোমাদের কাজ হবে পুরা বইটা একটা রিডিং দেয়া। তারপরে বিভিন্ন যদি ক্লাস করো, তো ক্লাসের সাথে বইটা নিয়ে বসবা, ক্লাসের টিচাররা ভাইয়ারা যা বলে তা মিলিয়ে মিলিয়ে দেখবা। এটা হচ্ছে পড়ার টেকনিক। এভাবে আসলে ভালো করতে হয়। আচ্ছা, ওইদিকে না যাই, আমরা খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল নিয়ে কথা বলতেছিলাম। তো এই যে তোমরা দেখতেছো প্রডিউসার, বিভিন্ন স্তরের খাদক, সর্বোচ্চ স্তরের খাদক, এদের প্রত্যেককে, এই যে প্রত্যেকটা স্তর, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পঞ্চম স্তর, এই প্রত্যেকটা স্তরকে কি বলে? তোমাদের এটা কতে আসতে পারে, খতেও আসতে পারে, আমি একটু লিখে দেই। প্রত্যেকটা স্তরকে বলে ট্রফিক লেভেল। ট্রফিক লেভেল কি? খাদ্য শিকলের, লিখেই দেই তোমাদেরকে, ট্রফিক লেভেল কি জিনিস, কোন কালার নিয়ে, আচ্ছা এটাই নিলাম। খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল, আমি শিকলই লিখলাম।
খাদ্য শিকল এর প্রত্যেকটি স্তরকে বলে কি ট্রফিক লেভেল। স্তরকে ট্রফিক লেভেল বলে, স্তরকে পর্যন্তই রাখি কারণ সামনে ট্রফিক লেভেল লেখা আছে। এইটা তোমাদের কর জন্য মনে রাখতে হবে, একদম সংক্ষেপে বললাম। আরো ভালো যদি কোনো সংখ্যা থাকে তোমরা লিখতে পারো, সমস্যা নেই। তবে মূল কনসেপ্ট কি, খাদ্য শিকলের প্রত্যেকটা স্তর। প্রত্যেকটা স্তর কি, এই যে প্রডিউসার ঘাস, তারপরে ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, এই প্রত্যেকটা স্তরকে বলা হয় ট্রফিক লেভেল। এই ট্রফিক লেভেল পরস্পরের সাথে একে অপরের সাথে জড়িত। কিভাবে, তুমি যদি ঘাসের মাঝখান থেকে ঘাস ফড়িং বাদ দিয়ে দাও, জীবনে কি শিকলটা হবে? জীবনে ওই শিকলটা হবে না। বা ব্যাঙ বাদ দিয়ে দাও, তোমাকে কি ডিরেক্ট সাপ কি ঘাস ফড়িং খায়? খায় না। তো এরকম তোমাদের এই চেইনগুলা মনে রাখবা। তো তোমরা চেষ্টা করবা তোমাদের রিয়েল ওয়ার্ল্ডে এমন কোন কোন খাদ্য শিকল আছে, কোন কোন ফুড চেইন আছে, কিভাবে মানে ছোট থেকে বড় প্রাণীগুলো মানে একে অপরকে ভক্ষণ করার মাধ্যমে বা হেটারোট্রফিক করার মাধ্যমে কিভাবে তারা জীবন ধারণ করে, এটা বিভিন্ন জায়গায় দেখবা। এটা একটা অবজার্ভের জিনিস। আমাদের বায়োলজি অনেকে মনে করে মুখস্থ পড়ালেখা। মুখস্থ পড়ালেখা না, তুমি যদি বুঝে পড়ো, বাস্তবের সাথে রিলেট করতে পারো, জিনিসটা কিন্তু খুবই সহজ। বায়োলজি চ্যাপ্টারটা, বায়োলজি সাবজেক্টটা আসলে খুবই সহজ, তুমি রিলেট করে যদি পড়তে পারো। এটাই হচ্ছে আসলে টেকনিক। মুখস্থ করে বায়োলজি কখনো ভালো করা যায় না, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা চলো এবার আমরা প্রকারভেদ সম্পর্কে জানবো। এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে কি, শিকারীজীবী খাদ্য শিকল, পরজীবী খাদ্য শিকল এবং মৃতজীবী খাদ্য শিকল। একদম সর্বপ্রথম বিভিন্ন উদাহরণ দিব, তারপর তাদের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো জানবো। এরপরে আমরা দেখবো এগুলো কাজ কিভাবে করে। আচ্ছা সর্বপ্রথম শিকারীজীবী, নামগুলো খেয়াল করবা তোমরা। আমাদের যেই কোশ্চেন গুলো আসে, আমাদের এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ জিনিসই নামের মধ্যেই তাদের অ্যান্সার গুলো লুকানো থাকে। তো নামে তোমরা দেখতে পাচ্ছ যে কি লেখা আছে, শিকারীজীবী খাদ্য শৃঙ্খল। শিকারীজীবী, অন্য একটা ইয়া দিয়া দিলাম কি, শিকারীজীবী খাদ্য শিকল। আমরা এখন পড়ব শিকারীজীবী খাদ্য শিকল, অর্থাৎ শিকারের মাধ্যমে যে খাদ্য শিকল তৈরি হয়। খাদ্য শিকলের একদম বেসিক একটা কথা যদি আমি বলি, খাদ্য শিকলের একদম বেসিক কথা হচ্ছে সর্বপ্রথম একটা উৎপাদক থাকবে। এটা এক্সেপশন আমি দেখাবো, তবে সাধারণত মনে রাখবা। আর এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল, এটা সবসময় মাথায় রাখবা যে এক্সেপশন কখনো এক্সাম্পল হতে পারে না। তার মানে আমি যেহেতু বলছি যে খাদ্য শিকল সবসময় একটা প্রডিউসার দিয়ে শুরু হবে। প্রডিউসার কি, যেমন ঘাস, সবুজ জাতীয় উদ্ভিদ, এসব দিয়ে শুরু হবে। তো সাধারণত শিকারীজীবী খাদ্য শিকলও তোমরা ধরে নিতে পারো যে উৎপাদক দিয়ে শুরু হবে। যে খাদ্য শিকল উৎপাদক দিয়ে শুরু করবে না, তাতে মনে করবে ঝামেলা আছে। এটা একদম বেসিক কথা। শিকারীজীবী খাদ্য শিকলে কি আছে, সর্বপ্রথম সবুজ উদ্ভিদ, ধরলাম ঘাস। আচ্ছা এই কালার দিয়ে না লিখি, ঘাস। আচ্ছা ঘাসকে কে খায়? ঘাসকে খায় হরিণ। হরিণকে কে খায়? বাঘ। কেন এটা দিলাম তোমরা সহজেই দেখতে পাচ্ছ। হরিণ কি খায়? ঘাস। এটা শিকার করা লাগে না, হরিণ এমনিতে পায়, তারপরে তো খায়, তো এটা আমরা শিকার ধরে নিতে পারি। আর বাঘ আর হরিণের শিকার, এটা তো মানে ইউনিভার্সাল ট্রুথ, এটা হবেই। বাঘ সবসময় হরিণ শিকার করবে, তুমি যদি এখানে জেব্রা দিতা তাও শিকার করতো। বাঘ শিকার করবে, কাকে শিকার করবে? হরিণকে। তো এটা মানে শিকারী জীবীর মধ্যেই পড়ে। তোমরা বিভিন্ন এনিম্যাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি এখন দেখো কিনা আমি জানি না, আমরা আমাদের সময় আমরা খুব দেখতাম। তো সারাদিন আমরা দেখতাম কি, বাঘ হরিণের পিছনে দৌড়ায়, হরিণ ভাগে, এগুলো আমরা দেখে বড় হয়েছি বলা যায়। তো এটা একদম ইউনিভার্সাল ট্রুথ যে বাঘ হরিণকে খাবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে প্রত্যেকটি কিন্তু শিকারের সম্পর্ক, অর্থাৎ হরিণ ঘাস শিকার করে এটা বলা ঠিক হবে না, তারপরেও যুক্তির খাতিরে আমরা ধরে নিই যে ইয়া করে। তারপরে বাঘ কি করে? বাঘ হরিণ শিকার করে। আচ্ছা এটা ক্যারেক্টারিস্টিক্স আমি এখানে একটু বলে দেই যে সর্বপ্রথম কি বলেছে, শিকারী জীবী।
তোমাদের এটা যদি ইয়াতে আসে, সিকিউতে আসে, তাহলে একটু ব্যাখ্যা তো করতেই হবে। তো প্রথম যদি আমরা ইয়া দেই, সর্বপ্রথম এটা একটা সম্পূর্ণ খাদ্য শিকল। সম্পূর্ণ কেন? তাদের শুরু হচ্ছে একটা প্রডিউসার দিয়ে এবং শেষ হচ্ছে সর্বোচ্চ স্তরে খাদকের মধ্যে। আচ্ছা, কিভাবে? যদি আমরা দেখি যে এটাকে বলা হয় সম্পূর্ণ খাদ্য শিকল। সম্পূর্ণ খাদ্য শিকল। আচ্ছা, 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স কি? যেটা বলেছিলাম যে একটা প্রডিউসার দিয়ে শুরু হবে, অর্থাৎ উৎপাদক দিয়ে শুরু হবে। উৎপাদক থেকে শুরু। 3 নাম্বার কি আছে? এদের মধ্যে শিকারের সম্পর্ক। এদের মধ্যে শিকারের সম্পর্ক। এবার আরেকটা জিনিস তোমাদের অবজার্ভ করা লাগবে। কিভাবে করবা? আরেকটা জিনিস, আমরা যদি আগের স্লাইডে যাই, আগের স্লাইডে কি বলা আছে দেখো, যে শিকারীজীবী খাদ্য শৃঙ্খল। খেয়াল করো যে হরিণের থেকে কিন্তু ঘাস আকারে ছোট। কি বললাম? হরিণের থেকে ঘাস আকারে ছোট। তার সাথে বাঘের থেকে কিন্তু হরিণ তাও আকারে ছোট, অত ছোট না, তারপরে ছোটই ধরা যায়। এর কারণ কি? কারণ একটা ন্যাচারাল ডমিনেন্স বলে একটা কথা আছে। তোমার ছোট প্রাণী কি কখনো বড় প্রাণীকে খেতে পারবে? এটা তো বাস্তব না। হরিণ কি কখনো বাঘ খাবে? বা ঘাস কি কখনো হরিণকে খাবে? উল্টা তো কখনো যেতে পারবে না। এই সিস্টেমটাই হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে মানে প্রথম দিকে যেই স্তরগুলা থাকবে তাদের সাধারণত শরীর আকার ছোট হয়। এক্সেপশন আছে, আমরা এক্সেপশন একদমই পড়বো না, দরকারই নেই আমাদের এই লেভেলের জন্য। আমরা যেটা এখানে খেয়াল করব যে বাঘ থেকে হরিণ ছোট, হরিণ থেকে আবার ঘাস ছোট আকারে। একদম ভিজুয়ালাইজ আমরা করতে পারবো, একদম সহজ কথা। তার মানে এই একটা ক্যারেক্টারিস্টিক্স বলা যায় যে 4 নাম্বারে কিভাবে লেখা যায় যে আগের ট্রফিক লেভেলগুলোর আকার বা প্রিভিয়াস আগের ট্রফিক লেভেল গুলোর আকার পরের গুলো থেকে, পরের ট্রফিক লেভেল থেকে, পরের ট্রফিক লেভেল থেকে ছোট হয়। এরকম আরো কয়েকটা তোমরা নিজেরা চেষ্টা করবা যে আসলে প্রাকৃতিকে কি আছে, এরকম আরো কয়েকটা খাদ্য শিকল শিকারীজীবী তোমরা নিজেরাই আসলে দেখতে পারবা। আচ্ছা, গেল এখান থেকে। আর তেমন কোনো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য নেই। আমরা এবার পরেরটা নিয়ে আলোচনা করব। কি আছে? পরজীবী খাদ্য শিকল। পরজীবী মানে কি? প্যারাসাইট, প্যারাসাইটিক ফুড চেইন, এটাকে ইংলিশে বলে প্যারাসাইট। আগেরটাকে বলে প্যারাসাইটিক, প্যারাসাইটিক। আগেরটা বলে প্রিডেটর, প্রিডেটর। আচ্ছা, শিকারীজীবী খাদ্য শিকল, পরজীবী খাদ্য শিকল। এবার আমরা শিখবো পরজীবী খাদ্য শিকল। পরজীবী কি? পরজীবী প্যারাসাইট। এরা কি করবে? আরেকটা প্রাণীর মানে শরীরে অথবা গায়ে, তাদের দেহে তারা সর্বপ্রথম কথা আশ্রয় নিবে। কি করবে? আশ্রয় নিবে। তারপরে তাদের থেকেই খাদ্য গ্রহণ করবে, খাদ্য গ্রহণ করবে। এর যদি আমরা একটা উদাহরণ দেই, সবচেয়ে সহজ একটা উদাহরণ,
ধরো মানুষের মধ্যে যদি বলো মানুষের থেকে রক্ত খায় কারা, মানুষ থেকেও কিন্তু রক্ত খায়, ভয় পায়ও না। মানুষ থেকে রক্ত খায় কারা, একদম সহজ, মশা। মানুষের রক্ত খায় ভ্যাম্পায়ার। মশাকে আবার কারা প্রোটেকশন দেয় বা আশ্রয় দেয়, বা মশা দেহ থেকে কারা খাদ্য গ্রহণ করে? তোমরা ডেঙ্গু ভাইরাস তোমাদের বইতে দেওয়া আছে, ডেঙ্গু ভাইরাস দাও। এছাড়াও তোমরা চাইলে ম্যালেরিয়া ভাইরাস দিতে পারবা। ডেঙ্গু ভাইরাস, বর্তমানে ডেঙ্গু ভাইরাসটাই বেশি হচ্ছে বাংলাদেশে, যার কারণে ডেঙ্গু ভাইরাসটাই তোমরা যদি দাও, মানে এক্সাম্পল দাও, জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, এখানে তোমরা দেখো মানুষ থেকে মশা করে, মানে রক্ত খায়, অর্থাৎ তারা খাদ্য গ্রহণ করে। এবং ডেঙ্গু ভাইরাস কার থেকে খাদ্য গ্রহণ করে বা কার সাথে, মানে প্যারাসাইটিক সম্পর্ক প্রকাশ করে? মশার সাথে। এটা হচ্ছে মানে একদম নর্মাল একটা প্যারাসাইটিক কিভাবে কাজ করে। যদি আমরা এবার একটু বৈশিষ্ট্যের দিকে যাই, শিকারীজীবীর পরে হচ্ছে পরজীবী। ওকে, পরজীবীর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য দেখে বলবো আমরা, ওই জায়গায় লিখছি। সর্বপ্রথম এখানে কি উৎপাদক আছে? উৎপাদক দেখা যাচ্ছে। দেখো তো মানুষের আগে কি কোনো উৎপাদক আছে কিনা, সবুজ উদ্ভিদ আছে কিনা? কোনো সবুজ উদ্ভিদ নেই, কোনো ঘাস নেই। তাহলে এটা একটা অসম্পূর্ণ খাদ্য শিকল। অসম্পূর্ণ খাদ্য শিকল। আচ্ছা, গেল। 2 নম্বরে আমরা কি বলতে পারি? এখানে কি উৎপাদক আছে? একদম সহজ কথা, এখানে কোনো উৎপাদক নেই। আমি আরেকটা কথা বলেছিলাম যে উৎপাদক ছাড়া কোনো খাদ্য শিকল সম্পূর্ণ হয় না, তো এটা অসম্পূর্ণ আমি লিখেছি। এছাড়াও তোমরা এটাও লিখতে পারো যে এটা একটা অন্য কোনো খাদ্য শৃঙ্খল বা অন্য কোনো খাদ্যজালের অংশ লিখতে পারো। খাদ্যজাল সম্পর্কে সামনে পড়ব, তারপরও এখানে লিখে রাখি ক্যারেক্টারিস্টিক্সে অন্য কোনো বা খাদ্যজালের অংশ মাত্র, এরা অংশ মাত্র, অর্থাৎ এটা কোনো একটা পুরো খাদ্য শিকল বা খাদ্যজাল গঠন করে না, এটা শুধুমাত্র খাদ্যজাল বা খাদ্য শিকলে এটা অংশ মাত্র গঠন করে। 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বারে কি আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি যে প্যারাসাইটিক লেখাই আছে পরজীবী, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক কি হবে? সম্পর্ক হবে পরজীবী, অর্থাৎ অন্য প্রাণী থেকে আশ্রয় গ্রহণ করবে এবং খাদ্য গ্রহণ করবে। পরজীবী। ওকে, এরপরে কি আছে? এটাতে একটা জিনিস খেয়াল করো, বুঝার জিনিস। এখানে কি বলেছিলাম যে আগের যারা থাকবে, আগের এদের মানে আকার মানে ছোট হবে, পরের এদের আকার বড় হবে। আমরা যদি এটা দাগ দেই, শিকারীজীবীতে যত সামনের দিকে গেছে আকার তত বেড়েছে। এখানে এই জিনিসটারই একটা অপোজিট ভার্সন দেখব। এখানে মানুষ থেকে যত ডান দিকে গেছে আকার তত কমেছে। খেয়াল করো আমার কথা ঠিক আছে কিনা, নিজেরা মিলাও। মানুষ থেকে কি মশা ছোট না? মশা থেকে কি ডেঙ্গু ভাইরাস ছোট না? ডেঙ্গু ভাইরাসকে আমরা খালি চোখে দেখতে পারি? অবশ্যই দেখতে পারি না। তার মানে কি মানুষ থেকে মশা ছোট, মশা থেকে আবার ডেঙ্গু ভাইরাস ছোট। অর্থাৎ শিকারীজীবী সম্পূর্ণ ভাইস ভার্সা এটা কাজ করে, ভাইস ভার্সা অর্থাৎ উল্টো কাজ করে। তো আমরা এখান থেকে লিখতে পারি, এখানে রেখেছিলাম কি আগে ট্রফিক লেভেলগুলো আকার, পরে ট্রফিক লেভেল থেকে ছোট হয়। এটা লিখবো যে
আগের ট্রফিক লেভেল গুলোর আকার পরের ট্রফিক লেভেল থেকে বড় হয়। একদম সহজ বৈশিষ্ট্য যে পরজীবী খাদ্য শিকলের কি কি বৈশিষ্ট্য আছে। তো আমরা শেষ করলাম কি শিকারীজীবী এবং পরজীবী। এইবার আসো মৃতজীবী, নামটাই খেয়াল করো। আমরা শেষ করলাম কি পরজীবী খাদ্য শিকল, এখন আমরা শেষ করব মৃতজীবী খাদ্য শিকল। এইবার আসো মৃতজীবী খাদ্য শিকল কি। নামের মধ্যে দেওয়া আছে মৃত, অর্থাৎ এটা শুরুই হবে মৃতদেহ দিয়ে। শুরুই হবে কি মৃতদেহ দিয়ে। এখন মৃতদেহ যখন পচে তখন কি হয়, তার উপরে বিভিন্ন ছত্রাক বসবাস করা শুরু করে। অর্থাৎ মৃতদেহর পরে কি আসবে, ছত্রাক। ছত্রাকের উপরে আবার কারা বসবাস করবে, ছত্রাকের উপরে আবার বসবাস করবে তোমার কেঁচো। কেঁচো বা অন্যান্য মানে ক্ষুদ্র প্রাণী আছে অনেক, কেঁচো, জোক। তবে তোমাদের বইতে দেওয়া আছে কেঁচো, এই কারণে মৃতদেহের উপরে কারা থাকবে, ছত্রাক। ছত্রাকের উপরে কারা থাকবে, কেঁচো। এরাও কিন্তু খাদ্য গ্রহণ করে, তবে এরা কিন্তু পরজীবী না, পরজীবীও না, শিকারী জীবীও না। এরা কিন্তু শিকার করতেছে না, মৃতদেহ থেকে খাদ্য ছত্রাক শুষে নেয় কেঁচো ছত্রাককে। এটা বলতে পারো একটু শিকারের মতোই, তারপরেও যেহেতু মৃতদেহ থেকে শুরু, যার কারণে আমরা মৃতজীবী খাদ্য শৃঙ্খলই বলতেছি। এখানেও একদম সহজ হিসাব, যদি আমরা বৈশিষ্ট্যে যাই, বৈশিষ্ট্যে যদি যাই মৃতজীবী, মৃতজীবী আবার খেয়াল করো মৃতজীবীতে উৎপাদক দিয়ে কি শুরু হয়েছে, কোন উৎপাদক আছে এখানে, না কোনো উৎপাদক নাই। যার কারণে সর্বপ্রথম আমাদের বৈশিষ্ট্য হবে অসম্পূর্ণ। একদম সহজ হিসাব, অসম্পূর্ণ খাদ্য শিকল। 2 নাম্বার কি আছে, যেহেতু উৎপাদক নাই, উৎপাদকবিহীন, উৎপাদকবিহীন। 3 নাম্বারে কি আছে, 3 নাম্বারটা আমরা বলবো এটা সম্পর্ক পরজীবীও বলতে পারো, শিকারী জীবী বলতেছে। আমরা সম্পর্কটা যেহেতু একটু কন্ট্রোভার্সিয়াল, আমরা সম্পর্কটা না লিখি। প্রত্যেকটা সম্পর্ক লেখা লাগবে তার কোনো ইয়া নেই। আর এখানে আকারেরও কিন্তু তেমন একটা ইয়া না, যদিও এখানে মানে আকার ছোট হয়েছে, তবে সবসময় যে ছোট হবে ব্যাপারটা তেমন না, ব্যাপারটা বড় হতে পারে। যার কারণে আকারের ক্ষেত্রেও আসলে এখানে যেহেতু ছোট হয়েছে, আমরা তোমরা দিতে পারো হচ্ছে ছোট হয়, তবে আমি বলবো যে এটা না দেওয়াই ভালো, কারণ এই সম্পর্কে তোমাদের বইও কিছু বলা নেই। আর এরকম এমনও অনেক আছে প্যারাসাইট যে তার আকারে বড় হতে পারে, তো এই কারণে আকারও দিলাম না। মোটামুটি এই 2টা দিলেই চলবে, আর তেমন কিছু লাগবে না মৃতজীবীতে। আর এটা তেমন একটা ইম্পর্টেন্টও না, তোমার প্রথম 2টাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা বিভিন্ন খাদ্য শিকল দেখলাম, খাদ্য শিকলের প্রকারভেদ দেখলাম, যে কি শিকারী জীবী, তারপর পরজীবী এবং মৃতজীবী। এবার আমরা দেখি যে আমাদের পরের স্লাইডে কি আছে, খাদ্যজাল, ফুড ওয়েব। খাদ্যজাল বা ফুড ওয়েব, একদম সহজ ভাষায় যদি ডেফিনেশন আসে, অনেকগুলো খাদ্য শিকল নিয়ে গঠিত, অনেকগুলো খাদ্য শিকলের সমষ্টি
এবং তাদের মধ্যে যে সম্পর্ক তাকে ফুডওয়েব বা খাদ্যজাল বলে। তোমাদের বইতে অন্য কোনো ডেফিনেশন থাকতে পারে, তবে একদম বেসিক যদি আমি বলি, একদম সহজে পড়াটাকে যত সহজে মনে রাখা যায় তোমরা চেষ্টা করবা সেটা। কখনোই কঠিন জিনিস পড়তে গিয়ে জিনিসটা বেসিকটাই হারিয়ে ফেলবা না। খাদ্যজাল বলে তোমাদের কাছে সবচেয়ে কঠিন লাগে এই জিনিসটাই, যে তোমরা মুখস্থ করো, তোমরা দেখে দেখে তোমরা অ্যান্সার দাও। এটা কি আছে? একটা খাদ্য জাল আছে, যে খাদ্য জালে অনেকগুলো খাদ্য শিকল আছে। কিভাবে আছে এখন আমরা সেটাই দেখব। তোমাদের বেশিরভাগ সময় সিকিউতে এই ছবিটা দিয়ে দিতে পারে, এই ছবিটা দিয়ে বলবে যে এখানে কি দেখানো হয়েছে, জিনিসটা ব্যাখ্যা করো। এখানে খাদ্যজাল দেখানো হয়েছে। খাদ্যজাল কি জিনিস? অনেকগুলো আচ্ছা, অনেকগুলো খাদ্য শিকলের সমষ্টি এবং তাদের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় খাদ্যজাল। সম্পর্কের ক্ষেত্রে তোমরা আন্তঃসম্পর্ক দিতে পারো, তোমাদের ইচ্ছা দিতেও পারো, নাও দিতে পারো। আন্তঃসম্পর্ক দেওয়া যায়, লিখে দেই আন্তঃসম্পর্ক। আন্ত মানে কি? অর্থাৎ তাদের বাহিরে যে সম্পর্ক তাকে আন্তঃসম্পর্ক বলে। আচ্ছা, এখানে তোমাদের সর্বপ্রথম কাজ হবে পরীক্ষার হলে এখানে খাদ্য শিকলগুলা বের করা। কারণ আমি বলেই দিছি যে অনেকগুলো খাদ্য শিকলের সমষ্টি। এখন কোন কোন খাদ্য শিকলের সমষ্টি এটা যদি নাই দেখাইছিলাম তাহলে জিনিসটা হলো। যার কারণে সর্বপ্রথম কাজ হবে বিভিন্ন খাদ্য শিকলগুলো আইডেন্টিফাই করা। এটা দিয়ে লিখি। সর্বপ্রথম দেখো, সর্বপ্রথম কি আছে? শৈবাল। শৈবাল কিন্তু সবুজ রঙের, এরা নিজেরা সালোকসংশ্লেষণ করতে পারে। শৈবাল থেকে উপর থেকে শুরু করি। শৈবালকে কে খায়? জু প্লাঙ্কটন। জু প্লাঙ্কটনকে কে খায়? বড় মাছ। আমি কিন্তু প্রথম ক্লাসে জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোফাইট এইসব সম্পর্কে আলোচনা করেছিলাম। বড় মাছ, বড় মাছকে কে খায়? চিল বা ঈগল। এখানে লেখা বাজ পাখি। বাজ পাখি হলে বাজ পাখি। তো সর্বপ্রথম খাদ্য শিকল কি পেলাম? শৈবাল। শৈবাল কে খায়? জু প্লাঙ্কটন। জু প্লাঙ্কটন। জু প্লাঙ্কটনকে কে খায়? বড় মাছ। বড় মাছকে কে খায়? বাজ পাখি। বাজ পাখি। ওকে, এইবার 2 নাম্বার। 2 নাম্বারের ক্ষেত্রে একটু দেখো, শৈবাল থেকে আমরা জু প্লাঙ্কটনে গেলাম। এবার আমরা নিচের দিকে যাই, কারণ দেখো নিচের দিকে একটা তীর আছে। জু প্লাঙ্কটন থেকে আমরা নিচে কার কাছে গেলাম? ছোট মাছ। ছোট মাছ থেকে কার কাছে গেলাম? বড় মাছ। বড় মাছ থেকে আমরা বাজ পাখিতে যাই। হয়ে গেল 2 নাম্বার। অর্থাৎ সর্বপ্রথম কে আসবে? শৈবাল। শৈবাল থেকে কার কাছে যাবে? জু প্লাঙ্কটন। জু প্লাঙ্কটন। জু প্লাঙ্কটন থেকে কার কাছে? ছোট মাছ। ছোট মাছ। ছোট মাছ থেকে কার কাছে? বড় মাছ। বড় মাছ থেকে সবার শেষে বাজ পাখি। আর লিখলাম না, বাজই লিখলাম। 3 নাম্বার। 3 নাম্বারের ক্ষেত্রে যদি আমরা দেখি, এবার শৈবাল থেকে আমরা নিচে দিয়ে যাব। শৈবাল থেকে ছোট মাছ, ছোট মাছ থেকে বড় মাছ, বড় মাছ থেকে ঈগল। কিভাবে? শৈবাল থেকে ছোট মাছ, ছোট মাছ থেকে, এইটা পরে হিসাব করব। আগে ছোট মাছ থেকে বড় মাছ, বড় মাছ থেকে ঈগল। তোমরা সিরিয়াল যদি মেনটেন নাও করতে পারো সমস্যা নেই, তবে মানে খাদ্য শিকলের সিরিয়াল নট অবশ্যই এইটা যে সিরিয়াল আমি দিতেছি এইটাই তোমাদের পরীক্ষায় দিতে হবে। তবে খাদ্য শিকলগুলো যেমন তোমরা যদি প্রথমে নিচেরটা নাও, যেমন শৈবাল, ছোট মাছ, বড় মাছ, বাজ, সমস্যা নেই। তবে চেষ্টা করবা উপর থেকে নিচের দিকে আসার। একটা স্ট্যান্ডার্ড আছে না সবকিছুর, স্ট্যান্ডার্ডটা মেনটেন করবা। কিভাবে? উপরের খাদ্য শিকল আগে, তারপর মিডল গুলার, তারপরে সবচেয়ে নিচের গুলা। তো সেই হিসাবে তারপরে কোনটা আসে? শৈবাল, ছোট মাছ, তারপরে আচ্ছা জু প্লাঙ্কটন এখনো শেষ হয়নি।
জুপ্লাঙ্কটনে আরেকটা আছে যে শৈবাল থেকে জুপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন থেকে গেছে ছোট মাছ, ছোট মাছ থেকে ডিরেক্ট বাজ পাখিতে। আচ্ছা, শৈবাল, শৈবাল থেকে জুপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন। পরীক্ষায় যদি এটাই আসে তোমরা চেষ্টা করবা এই সিরিয়ালেই দেওয়ার। জুপ্লাঙ্কটন থেকে ছোট মাছ, ছোট মাছ থেকে যাবে বাজ। গেল আরেকটা 4 নাম্বার যেটা বলেছিলাম শৈবাল, শৈবাল থেকে কার কাছে যাবে ছোট মাছ, ছোট মাছ থেকে যাবে বড় মাছ, বড় মাছ, বড় মাছ থেকে সর্বশেষ যাবে বাজ পাখি, বাজ পাখি। এখন আমরা সর্বশেষ যেটা দেখব একদম সহজ, শৈবাল, ছোট মাছ, বাজ পাখি, এই 3টা জিনিস খুবই সহজ। শৈবাল, ছোট মাছ এবং সর্বশেষ বাজ পাখি। আচ্ছা দেখো, আমি একটা মাত্র খাদ্যজাল থেকে কয়টা খাদ্য শিকল বের করলাম। ইন্টারেস্টিং না? তোমরাও এইভাবে, এখানে পরে মনে আরেকটা ছবি আছে, এই যে খাদ্যজাল, এইটা তোমাদের কাছে অনেক কমপ্লেক্স লাগতে পারে। এই খাদ্যজালটা আমি বাসার কাজ হিসেবে তোমাদেরকে সলভ করতে দিব। এইটা বাসার কাজ হিসেবে তোমরা নিজেরা চেষ্টা করবা। আমি প্রথম কয়েকটা দেখিয়ে দেই। প্রথম কয়েকটা, সর্বপ্রথম দেখো সবুজ উদ্ভিদ, একদম উপর থেকে যদি যাও সবুজ উদ্ভিদ থেকে যাবে কোথায়? সবুজ উদ্ভিদ থেকে যাবে কোথায়? খরগোশ। সবুজ উদ্ভিদকে কারা খায়? খরগোশ খায়। এটা মোটা বলা যায় ঘাস খায়। খরগোশকে আবার কারা খায়? মানুষ খায়। এখন আমরা তো সাধারণত মানুষরা, তোমরা জানো আমরা খরগোশ খাই না। আসলে খরগোশ আমরা বাংলাদেশিরা খাই না, তবে বিদেশে তারপর বিভিন্ন আদিম যুগে মানুষরা যখন শিকার করতো তখন বেশিরভাগ এই খরগোশই শিকার করতো, খরগোশই মানুষ খেত। তো খরগোশ খায় সবুজ উদ্ভিদ, মানুষ খায় খরগোশ। এখন মানুষকে আবার কে খায়? মানুষকে আবার বাঘ খায়। বর্তমান যুগের সাথে যদিও মিলে না, বাঘ বর্তমানে মানুষ খায় না বর্তমানে। এগুলা শুধুমাত্র ওয়াইল্ড লাইফেই মানুষকে কেরা খায়? বাঘ খায় আদিম যুগে। তো তোমরা খেয়াল করো, এখানে মাঝখানে 2টা খাদক, প্রডিউসার, আর শেষে সর্বোচ্চ স্তরের খাদক। একটা জিনিস খেয়াল করো, যতগুলো তীর চিহ্ন আছে সবকিছু কিন্তু শেষ হয়েছে কোথায়? বাঘে। শুধুমাত্র একটা শেষ হয়েছে ময়ূরে আর একটা গুইসাপে। আচ্ছা, গুইসাপও দেওয়া আছে মানুষ খায়, যেহেতু বইতে দেওয়া আছে তোমরা দিতে পারো গুইসাপ মানুষ খায়। আচ্ছা, আরেকটা দেখো, সবুজ উদ্ভিদকে কারা খায়? বিভিন্ন কীট পতঙ্গ। এই যে ছোট ছোট কীট পতঙ্গ দেওয়া আছে, কীট পতঙ্গকে কারা খায়? ব্যাঙ খায়। ব্যাঙকে কে খায়? সাপ খায়। আবার সাপকে খায় কে? ময়ূর। একদম প্রথমে আমরা যে খাদ্য শিকলটা দেখেছিলাম, এই মাঝখানে খাদ্য শিকলটা হচ্ছে এই প্রথমের খাদ্য শিকল। অর্থাৎ আমি 2টা দেখালাম, বাকিগুলা এই যে সবুজ উদ্ভিদ, হরিণ, বাঘ, তারপর সবুজ উদ্ভিদ, শামুক, সাপ, এগুলা সব নিজেরা মানে নোট করবা, নোট করে রাখবা। এটা তোমাদের বাসায় জন্য কাজ। আর এখানে একটা জিনিস খেয়াল করো, শুরু কিন্তু সবকিছু হয়েছে সবুজ উদ্ভিদ দিয়ে। সবকিছু শুরু সবুজ উদ্ভিদ থেকে। শৈবাল, 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 শৈবাল এবং আবারও শৈবাল। অর্থাৎ একটা কমপ্লিট খাদ্য শিকল কি হলো? আমি যে প্রথম থেকে বলতেছি খাদ্য শিকলের একদম প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে একটা সম্পূর্ণ খাদ্য শিকলের প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে উৎপাদক। উৎপাদক কি এখানে? শৈবাল। এই শৈবালগুলো সবকিছুই হচ্ছে প্রোডিউসার। প্রোডিউসার গেল আমাদের
দুইটা টপিক শেষ, খাদ্য শিকল এবং খাদ্যজাল। তোমাদের যদি সিকিউ আসলে সবচেয়ে বেশি চান্স আসার এই খাদ্য শিকল এবং খাদ্যজাল ব্যাখ্যা। ওকে, এটাও আমরা দেখলাম। এবার বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ, এই যে এতগুলো আমরা দেখালাম, মানে খাদ্য শিকল দেখালাম, খাদ্য শৃঙ্খল দেখালাম, তারপরে খাদ্য জাল দেখালাম, তাদের মধ্যে মূলত পাস হয় কি? তাদের মধ্যে মূলত পাস হয় দুইটা জিনিস। এক হচ্ছে পুষ্টি, দুই হচ্ছে শক্তি। এখন যদি আমরা বিস্তর আলোচনা করতে যাই তাহলে কিন্তু দেখো পুষ্টি আর শক্তি একই জিনিস। কারণ পুষ্টি উপাদানগুলো আলটিমেটলি শক্তি যোগাইতেছে। তো আমরা এত বিস্তর আলোচনা যাব না, তোমাদের বইতে দুইটা দিয়ে ব্যাখ্যা করা আছে আলাদা আলাদা, এই কারণে আমরা পুষ্টি এবং শক্তি দিয়ে জানবো। তো যদি আমরা দেখি পুষ্টি প্রবাহের ক্ষেত্রে কি হয়, আমরা সর্বপ্রথম দেখেছি যে কাজ করে কে? উৎপাদক কি কাজ করে? সূর্যের আলোকে ব্যবহার করে। এখানে একটা সূর্য আঁকলাম, সূর্য আলোকে ব্যবহার করে খাদ্য প্রস্তুত করে কে? সর্বপ্রথম উৎপাদক থেকে কোথায় যায়? তৃণভোজী থেকে কোথায় যায়? মাংসাশী। আগের বার আমরা হার্বিভোরাস, তারপর অমনিভোরাস, তারপর এগুলো এইসব আমরা পড়েছি। উৎপাদক, তৃণভোজী, মাংসাশী। এখন মাংসাশীদেরকে তো আর যেমন সর্বোচ্চ স্তরে খাদকদের কথা আর কেউ খেতে পারে না, তো মাংসাশীর কিন্তু একসময় মৃত্যু ঘটে। আমাদের এই সৃষ্টি জগতের সবকিছুরই মৃত্যু ঘটে, সবকিছুর একটা শুরু আছে, সবকিছুরই একটা শেষ আছে। তো যখন মৃত্যু ঘটবে তখন, আরে এটা কোথা থেকে আসলো, আচ্ছা, যখন মৃত্যু ঘটবে তখন কি হবে? মনে করো যে মৃত্যু ঘটার পরে কাজ করবে এটার ভিতরে বিয়োজক বা ডিকম্পোজার। মৃত প্রাণীর উপরে কাজ করবে কি? বিয়োজক। এই বিয়োজক কি করবে? বিয়োজক বিভিন্ন জৈব এবং অজৈব উপাদান সৃষ্টি করবে। জৈব অর্থাৎ মোটা দাগে জড় পদার্থ বা পুষ্টি পদার্থ, যেটাকে আলটিমেটলি আবার ইউজ করবে কে? উৎপাদক। দেখো একটা সাইকেল তৈরি হইলো, শুধুমাত্র সূর্যটা সাইকেল থেকে আলাদা। তবে সূর্যের এখানে মূল কাজটা কি? উৎপাদককে খাদ্য তৈরিতে সহায়তা করা সালোক সংশ্লেষণের মাধ্যমে, ফটোসিনথেসিসের মাধ্যমে। উৎপাদকে কারা খায়? তৃণভোজী কারা খায়? মাংসাশী। এতটুকু হচ্ছে আমাদের মূল খাদ্য শিকল। হচ্ছে মূলত এতটুকু। অন্য একটা কালার দিয়ে দেই। এতটুকু হচ্ছে আমাদের মূল খাদ্য শিকল। তারপরে এদের যখন মৃত্যু হবে তখন তাদের উপরে বিভিন্ন প্যারাসাইট, বিভিন্ন বিয়োজক। প্যারাসাইটদের মধ্যে আমরা কি বলেছিলাম? বিভিন্ন ব্যাকটেরিয়া, তারপর ফানজাই, ছত্রাক, তারা এসে যখন আক্রমণ করবে, তারা এই মৃত বস্তুকে জড় পদার্থ অর্থাৎ পুষ্টি পদার্থকে ভাগ করবে, যেটা জৈব এবং অজৈব উপাদান। এদেরকে মূলত আমরা বাঙালি ভাষায় বলি সার। এই সারটা তৈরি করবে। এই সারটা আমরা বিভিন্ন গাছের মধ্যে যেমন ইউরিয়া, টিএসপি, বিভিন্ন ধরনের সার দেই। এই সারগুলা আবার কে ইউজ করবে? উৎপাদক খাদ্য তৈরির ক্ষেত্রে। অর্থাৎ পুষ্টির কিন্তু একটা চক্র সম্পূর্ণ হইতেছে। এটাই হচ্ছে আসলে বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ। তোমাদের পরীক্ষায় যদি এটা আসে তাহলে এটাই তোমাদের ব্যাখ্যা করতে হবে যে বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ কিভাবে চলে। আচ্ছা, গেল পুষ্টি প্রবাহ। এখন দেখো শক্তি প্রবাহ। এই আমি যেটা এঁকেছিলাম, তোমাদের বইতেও এই ফিগারটা আছে। দেখো, এটা কিন্তু তোমরা অনেকে মনে করো যে শুধুমাত্র পুষ্টি প্রবাহ বা শুধুমাত্র শক্তি প্রবাহের ক্ষেত্রে কাজে লাগবে। তোমাদের ফিগারে কিন্তু উত্তরটা দেওয়া আছে যে এটা কোন জায়গায় কাজে লাগবে। পুষ্টি দ্রব্য প্রবাহ, শক্তি প্রবাহ। অর্থাৎ
দুই প্রবাহের ক্ষেত্রে তোমরা এই একই চিত্র ব্যবহার করতে পারবা। তোমাদের পরীক্ষা যদি আসে এই চিত্রটা অবশ্যই দিবে। একটা কথা আছে যে চিত্রই কথা বলে, অবশ্যই এই চিত্রটাকে ব্যাখ্যা করবা। উপরে কি সূর্য, সূর্য থেকে কারা শক্তি নেয়? উৎপাদক, উৎপাদক থেকে কারা শক্তি নেয়? তৃণভোজী, তৃণভোজী থেকে কারা শক্তি নেয়? মাংসাশী। তারপর মাংসাশী থেকে বিয়োজক যায়, বিয়োজক থেকে পুষ্টি ভান্ডার। এই যে পুষ্টি ভান্ডার থেকে আবার উৎপাদক, এই যে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এতটুকু জিনিস পুষ্টি প্রবাহ এঁকেছিলাম। পুষ্টি প্রবাহ আগে যে এই যে সাইকেলটা দেখালাম, সাইকেলটা এঁকেছিলাম। একটা জিনিস খেয়াল করবা তোমরা, যেখানে আমি এক্সট্রা কি জিনিস আছে, শ্বসনের শক্তি ক্ষয়। এই জিনিসটা খেয়াল করো, শ্বসনের শক্তি ক্ষয়। শক্তি ক্ষয়টা কি জিনিস? শ্বসনে শক্তি ক্ষয় বা শক্তি ক্ষয়টা কি জিনিস? শক্তি ক্ষয়টা হচ্ছে, আচ্ছা, শ্বসনের শক্তি ক্ষয়। শক্তি ক্ষয় হচ্ছে এই যে বিভিন্ন উৎপাদক থেকে তৃণভোজী, তৃণভোজী থেকে মাংসাশী, অর্থাৎ আলাদা করে লিখি, এখানে বুঝাতে সমস্যা হবে। উৎপাদক, উৎপাদক থেকে খাদক, খাদক থেকে, খাদক থেকে এখানে যেহেতু বিয়োজক আছে, বিয়োজক। এই খাদকের মধ্যে কিন্তু আবার অনেকগুলো স্তর আছে। প্রথমে পড়েছিলাম প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, সর্বোচ্চ স্তর, এরকম বিভিন্ন স্তর আছে। এই প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ট্রফিক লেভেলে একটা শক্তির অপচয় হয়, শক্তির অপচয় হয়। এবার শক্তির অপচয়টা কিভাবে হয় আমরা যদি সেটা দেখি। শক্তির অপচয়, তোমরা শক্তির নিত্যতার নীতি একটা জিনিস পড়েছিলে না? শক্তির নিত্যতার নীতি। এখন তোমরা বলবো ভাইয়া আমাদেরকে ফিজিক্স পড়াইতেছে, এটা জাস্ট আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমরা সবকিছু যদি একটা রিলেট করতে পারো তাহলে জিনিসটা সবচেয়ে ভালো হয়। এগুলো কিন্তু সবকিছু বিজ্ঞানের অংশ। তো বিজ্ঞানের অংশ যেহেতু তুমি কিন্তু সবকিছু রিলেট করতেই পারো। তো আমি যে শক্তির নিত্য নীতি এখানে লিখলাম, তোমরা যদি বলো আমি ভাইয়া ফিজিক্স পড়াইতেছে, জিনিসটা কিন্তু হলো না। আমি বিজ্ঞান পড়াইতেছি, আমি বেসিক্যালি স্টুডেন্ট অফ সায়েন্স, আমি বিজ্ঞানের স্টুডেন্ট। এখন বিজ্ঞানের ভিতরে তার মানে যা যা আছে সবকিছু আমার জানতে হবে। তো শক্তির নিত্যতার নীতি, শক্তির নিত্যতার নীতিতে কি বলা হয়েছে? যে শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তিকে শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। আমরা যদি লিখি শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি নেই। এই মহাবিশ্বে যে পরিমাণ শক্তি একদম প্রথমে ছিল, এই পরিমাণ শক্তি এখনো আছে, ভবিষ্যতেও এই পরিমাণ শক্তি থাকবে। এটাই হচ্ছে মূলত শক্তির নিত্যতার নীতি। তবে তোমাদের বইতে, তোমাদের ফিজিক্স বইতেও মনে এটাই লেখা আছে, শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তি কেবল একরূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায়। এখন এটার সাথে আমাদের বায়োলজির সম্পর্ক কি? বায়োলজির সম্পর্কটা হচ্ছে এই যে উৎপাদক, উৎপাদক কিভাবে কোন শক্তিকে রূপান্তর করে? সূর্য শক্তি, আলোক শক্তি, সূর্য সরাসরি শক্তি হয় না, আলোক শক্তি। আলোক শক্তিকে উৎপাদক তাদের ভিতরে কিসে পরিণত করতেছে? প্রথমে আলোক শক্তিকে রূপান্তরিত করছে স্থিতিশক্তি বা রাসায়নিক শক্তি। তোমরা দুটিও লিখতে পারো, তোমরা যদি শুধু রাসায়নিক শক্তি দাও তাতেও সমস্যা নেই, স্থিতিশক্তি অথবা রাসায়নিক শক্তি।
রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি বলতে ওই যে গ্লুকোজ, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, তারপর ফ্যাটি অ্যাসিড, এইসব। যদি উদ্ভিদের তেমন কোনো ফ্যাট থাকে না। আচ্ছা, তারপরে কোথায় যাচ্ছে? তৃণভোজীতে এই রাসায়নিক শক্তিটা যাচ্ছে। তারপর তৃণভোজী কিছুটা ইউজ করতেছে, তৃণভোজী ইউজ করার পরে মাংসাশীতে যাচ্ছে। তার এই যে শক্তির একটা প্রবাহ, মাংসাশী থেকে তা আবার বিয়োজকে যাচ্ছে, বিয়োজক থেকে পুষ্টি ভান্ডারে যাচ্ছে। এর মধ্যে পরিবেশ নিজেও কিছু শক্তি গ্রহণ করে। এই যে উৎপাদক থেকে তৃণভোজীতে গেল, তৃণভোজী থেকে মাংসাশীতে গেল, মাংসাশী থেকে এত জায়গায় যাচ্ছে, এর মধ্যে কিন্তু একটা নতুন টার্ম আছে যেটাকে আমরা বলবো এনার্জি লস। এনার্জি লস, বাস এটাকে অনেকে সিস্টেম লসও বলে, তোমরা যেটাই বলো, আলটিমেট লসটা কিন্তু এনার্জিরই হচ্ছে। এনার্জি লস বা সিস্টেমের এনার্জি লস, এটা মানে লস হবেই। এটা কিভাবে হয় তা জানতে হলে একটা জিনিস আমাদের জানতে হবে যে দশমাংশ নীতি। দশমাংশ নীতি, দশমাংশ নীতিটা কি? এটা দেয় যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিজ্ঞানী লিন্ডেম্যান। বিজ্ঞানী লিন্ডেম্যান দেয় এই 1/1 নীতিটা। এটা তোমাদের বইতে নাই, এটা একটা এক্সট্রা ইনফরমেশন। তোমরা যারা যারা চাও মনে রাখতে পারো। এটা তোমাদের হায়ার লেভেলে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে লিন্ডেম্যান এটা কিন্তু আছে। তো এখানে আমি বলে দিলাম এটার মূল প্রিন্সিপালটা আসলে কি, মূল মেকানিজমটা আসলে কি। এটার মেকানিজম হচ্ছে, মনে করো আমরা একটা খাদ্য শৃঙ্খল আঁকি। খাদ্য শৃঙ্খলটা যদি আঁকি, ঘাস থেকে, আচ্ছা ঘাস না, এত অনেক উদাহরণ দিছি, এবার একদম উৎপাদক থেকে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তর, এরপরে সর্বোচ্চ স্তর। এই যে উৎপাদক প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, সর্বোচ্চ স্তর। মনে করো উৎপাদক 1000 ক্যালোরি শক্তি উৎপন্ন করলো, 1000 ক্যালোরি শক্তি উৎপন্ন তার দেহে আছে। এইটা পরের প্রথম স্তরে যাবে 100 ক্যালোরি। জিনিসটা খেয়াল করো, প্রথমটাতে ছিল 1000 ক্যালোরি, পরেরটাতে 100 ক্যালোরি। তার মানে তুমি যদি 1000-কে 100 দ্বারা ভাগ করো, কত থাকতেছে? 10, অর্থাৎ 10%। অর্থাৎ প্রত্যেকটা ট্রফিক লেভেলে ট্রান্সফার হবে কত? 10%। এনার্জি ট্রান্সফার কত হচ্ছে? এনার্জি ট্রান্সফার হচ্ছে 10%। এইটা অবশ্যই মাথায় রাখতে হবে। কত পার্সেন্ট এনার্জি ট্রান্সফার হচ্ছে? 10%। একইভাবে যদি দ্বিতীয় স্তরের ক্ষেত্রে দেখো, 100 হলে এটাতে কত হবে? নিজেরা গেস করো, 100 হলে এটাতে কত হবে? 100-কে 10 দ্বারা ভাগ করো, 100 ভাগ 10, 10% যেহেতু 10 ক্যালোরি। এইবার 10-কে ভাগ করো 10 দ্বারা, কত? তৃতীয় স্তরে 1 ক্যালোরি। 1 ক্যালোরির পরে, অর্থাৎ 1-কে 10 দ্বারা ভাগ করো, 0.1, অর্থাৎ সর্বোচ্চ স্তরে 0.1 ক্যালোরি। এখন তোমার যদি ট্রফিক লেভেল আরো বেশি হয়, অর্থাৎ উৎপাদক প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর পর্যন্ত গেল, এটা আরো ছোট হবে। ওই সময় আসবে 0.01, তারপরে 0.001 and so on। অর্থাৎ আমার এত কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই 10%। 10% কি? প্রথম স্তরে ট্রফিক লেভেলে যতটুকু শক্তি ব্যবহার হবে, পরের স্তরে তার দশমাংশ শক্তি ব্যবহৃত হবে। অর্থাৎ 100 ভাগের 10 ভাগ শক্তি শুধুমাত্র পরের ইয়াতে যাবে।
মানে পরের ট্রফিক লেভেলে যাবে। অর্থাৎ তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, আমরা যদি আরেকটা উদাহরণ দেই, ওই ঘাসটা লেখাই লাগলো, ঘাস, ফড়িং, ব্যাং, তারপর আছে মনে করো সাপ, সাপকে আবার কে খায়, ময়ূর, আগেরবার ময়ূর লিখছে, এবার বাজ পাখি লিখবো, বাজ। আচ্ছা, এই যে মনে করো, আমি জাস্ট ইমাজিন করতে বলতেছি, তারা যে নেসেসারিলি 1000ই ব্যবহার করবে তা না, এটা অনেক শক্তির হিসাব আছে। আমি জাস্ট ইমাজিন, জাস্ট অ্যাজিউম দ্যাট যে ওই জায়গায় 1000 ধরেছি, এই জায়গায় আমি 10,000 ধরলাম, সমস্যা কি? 10,000 কিলো ক্যালোরিও ধরতে পারো, তবে আমি শুধু ক্যালোরি দিয়েই বুঝাই। 10,000 থেকে পরের জন ইউজ করবে কত? 1000 ক্যালোরি। 1000 থেকে পরের জন ইউজ করবে 100 ক্যালোরি, পরের জন ইউজ করবে 10 ক্যালোরি, পরের জন 1 ক্যালোরি। অর্থাৎ ট্রফিক লেভেলটা যত বড় হবে, অর্থাৎ সর্বোচ্চ স্তরে যে থাকবে সে কিন্তু সবচেয়ে ন্যূনতম পাবে, ন্যূনতম শক্তি পাবে। অর্থাৎ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সর্বোচ্চ স্তরে থাকবে সে সর্বনিম্ন শক্তি পাবে। তারপরে 2 নম্বরে ট্রফিক লেভেল যত বেশি, লস তত বেশি। এটা কিন্তু সম্পর্কের মধ্যে পড়ে, আমরা সম্পর্কতে যাব ওই সময় এই কথাটাই আসবে, দেখবা। আচ্ছা, এই জিনিসটাকেই বলে লিন্ডেম্যানের, লিন্ডেম্যান, নামটা কি লিন্ডেম্যান? যতটুকু মনে পড়ছে তা তো লিন্ডেম্যানই হওয়ার কথা। হ্যাঁ, লিন্ডেম্যান, লিন্ডেম্যান, যদিও বানান একটু ইয়ে হয়েছে, লিন্ডেম্যান, লিন্ডেম্যানের দশমাংশ নীতি। আরে দশমাংশ নীতি 1/10 নীতি, লিন্ডেম্যানের দশমাংশ নীতি। আচ্ছা, তাইলে আমরা দেখলাম সর্বপ্রথম যে খাদ্য শিকল, খাদ্য শিকলের পরে কি আছে? খাদ্য জাল, খাদ্য জালের পরে খাদ্য শিকলে কিভাবে পুষ্টি প্রবাহ হয়, কিভাবে ইয়া হয়, মানে সিস্টেম লস হয় শক্তি প্রবাহে, এটা এতটুকু আমরা দেখলাম। ও এই যে 90% শক্তি, এই 90% শক্তি যাবে কই? এটা তো বললাম না। এই যে শরীরের মধ্যে আমাদের বিভিন্ন তাপ উৎপন্ন হয় না, আমাদের শরীরে কিন্তু স্বাভাবিক টেম্পারেচার থেকে তাপ কিন্তু একটু বেশি আমাদের শরীরের ভিতরে, বিশেষ করে ভিতরের অর্গানগুলো। আমাদের শরীর বিভিন্ন যত প্রাণী আছে সবার বাহির থেকে ভিতরে তাপমাত্রা কিন্তু বেশি। এই যে তাপ উৎপন্ন হইতেছে, এই 90%-এর বেশিরভাগটাই তাপ শক্তির মাধ্যমে, তাপ শক্তির মাধ্যমে পরিবেশে চলে যাবে, তাপ শক্তির মাধ্যমে পরিবেশে চলে যাবে। অর্থাৎ পরিবেশের জিনিস আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতেছি। তাহলে আমরা কি শক্তির নিত্যতার নীতিকে সমর্থন করতেছি না? এখান থেকে কিন্তু ওই যে ফিজিক্সের শক্তির নিত্যতার নীতি, যে শক্তির কোনো ধ্বংস নেই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়, রূপান্তরিত করা যায়, এটা কিন্তু সেটারই একটা উদাহরণ। যে শক্তি ঠিকই লস হচ্ছে, লস হয়ে যাচ্ছে কোথায়? আবার পরিবেশে। এই পরিবেশের শক্তিটা কিন্তু আবার উৎপাদকের মাধ্যমে ইয়াতে আসবে, মানে এই সাইকেলে ফিরে আসবে। অর্থাৎ শক্তির কিন্তু কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, সেই শক্তি শুধু এক রূপ থেকে অপর রূপে পরিবর্তন করা যায়। এটাই হচ্ছে মূল প্রিন্সিপাল। এই 90%টা তাপ শক্তি রূপে চলে যাবে
পরিবেশে। আচ্ছা, এবার ট্রফিক লেভেলের মধ্যে শক্তির সম্পর্ক। আচ্ছা, ট্রফিক লেভেলে তোমরা একটা জিনিস দেখেছো যে আমি যদি নিচ থেকে লিখি উৎপাদক, উৎপাদকের উপরে কি আছে? প্রথম স্তর, প্রথম স্তরের উপরে দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তরের উপরে তৃতীয় স্তর, উপরে সর্বোচ্চ স্তর। এখন তোমরা যদি তোমাদের সামনে পিরামিড আমি পড়াবো, পিরামিডের যে শক্তি পিরামিড, বিভিন্ন পিরামিড কিভাবে কাজ করে, আপাতত তোমরা মনে রাখো যে যদি এটা একটা পিরামিড চিন্তা করো, একটা পিরামিড চিন্তা করো, এই শক্তি স্তরের সাথে এই যে ট্রফিক লেভেলের সাথে শক্তির সম্পর্ক, এটা কিন্তু পিরামিডের সাথেও সম্পর্ক। যদি আমরা একটা পিরামিড অঙ্কন করি, প্রত্যেকটাতে উৎপাদক পৃথিবীতে সবচেয়ে বেশি, উৎপাদক পৃথিবীতে, এই পুরো পৃথিবীতে সবুজ উদ্ভিদের সংখ্যা সবচেয়ে বেশি, তারপরে প্রথম স্তরে খাদকদের সংখ্যা, তারপর দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, সবচেয়ে কম সর্বোচ্চ স্তরের খাদক। যদিও বর্তমানে একটু চেঞ্জেস আসে, তারপরেও এটা আসলে খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল ভ্যারি করে। তার মানে এই যে এই এটাকে বলা হয় প্রথম ট্রফিক লেভেল। ট্রফিক লেভেল টিএল দিতেছি, টিএল ইকুয়াল টু দিতেছি টিএল, টিএল ইকুয়াল টু ট্রফিক লেভেল। এটা সেকেন্ড ট্রফিক লেভেল, এটা ছিল ফার্স্ট ট্রফিক লেভেল, থার্ড ট্রফিক লেভেল, ফোর্থ ট্রফিক লেভেল, ফিফথ ট্রফিক লেভেল। জিনিসটা খেয়াল করো, এই যে মনে করো উৎপাদক, আমি আবারও সেই আগের শক্তির ক্ষয়তে চলে যাচ্ছি, যে উৎপাদক যদি 1000 ক্যালোরি ব্যবহার করে, পরেরটাকে কত ব্যবহার করবে? 100 ক্যালোরি। পরেরটা কত ব্যবহার করতেছে? 100 ক্যালোরি। অর্থাৎ উৎপাদক সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করে, তারপরে পিরামিডটা ছোট হলো, তারপরে কে আছে? 100 ক্যালোরি প্রথম স্তরে খাদক, তারপরে 10 ক্যালোরি ব্যবহার করতেছে দ্বিতীয় স্তরে খাদক, 1 ক্যালোরি তৃতীয় স্তর, সর্বোচ্চ স্তর 0.1 ক্যালোরি। অর্থাৎ খেয়াল করো পিরামিডের যে আকারটা, নিচে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি শক্তি, তারপরে একটু ছোট, আর একটু ছোট, তারপরে একটু ছোট, আরো ছোট, আরো ছোট, আরো ছোট। অর্থাৎ যত উপরের দিকে যাবা তত পিরামিডটাও মানে ছোট হতে থাকবে, শক্তিও ছোট হতে থাকবে। এগুলা কাদের? ট্রফিক লেভেলের। অর্থাৎ আলটিমেটলি আমরা একটা জিনিস লিখতে পারি যে ট্রফিক লেভেল আলটিমেটলি ট্রফিক লেভেল যত বাড়বে, এনার্জি ইউজ, এনার্জি লস তত বাড়বে, লস তত বাড়বে, আর এনার্জি ইউজ তত কমবে। আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের সামারি। এই লাস্ট লাইনটাই হচ্ছে আমাদের আলটিমেট সামারি হচ্ছে আমাদের এই লাইনটা। অর্থাৎ এখান থেকে আরেকটা জিনিস বলা যায় যে আমাদের শক্তি সর্বোচ্চ ব্যবহারের ক্ষেত্রে, শক্তি যাতে সবচেয়ে কম অপচয় হয়, আমাদের ট্রফিক লেভেলটা সবসময় ছোট রাখার চেষ্টা করতে হয়। এটা মানে প্রকৃতির ক্ষেত্রেও অন্যান্য প্রাণীও চেষ্টা করে, আমরাও চেষ্টা করি যে ট্রফিক লেভেলটা যত ছোট রাখা যায় তত আমরা শক্তির সাথে ট্রফিক লেভেলের সম্পর্কটা হচ্ছে এই কারণেই এতটা ভাইটাল। যত
ট্রফিক লেভেল গুলা ছোট রাখা যায়, ট্রফিক লেভেল যদি এখানে মাত্র 2টা হতো তাহলে শক্তি কত বেশি পাওয়া যেত না, 1000 থেকে পাওয়া যেত 100, লস হতো 90%, তারপরে তো 100 পাচ্ছি। তা এরকম যদি সর্বোচ্চ স্তরে যাই তাহলে 1000 থেকে মাত্র পাবো কত, মাত্র 0.1 ক্যালোরি। তো এই কারণে ট্রফিক লেভেল যত ছোট রাখা যায় তত পরিবেশের জন্য ভালো, প্রাণীর জন্য ভালো। তো আজকের জন্য তোমাদের এতটুকুই, অলরেডি অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে তোমাদের এখানে। আমরা অলরেডি ট্রফিক লেভেলের মধ্যে শক্তির সম্পর্ক নিয়ে আলোচনা করলাম। তো আমরা যদি বলি আজকের সামারিতে আমরা কি কি শিখলাম। সর্বপ্রথম শিখলাম যে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন কি, তারপরে শিখলাম যে ফুড ওয়েব কি, তারপরে বিভিন্ন পুষ্টি প্রবাহ, শক্তি প্রবাহ, তারপর লিন্ডেম্যানের নীতি, তারপরে তোমার এই যে ট্রফিক লেভেলের মধ্যে শক্তির সম্পর্ক। তো এই হচ্ছে সামারি। আমি একদম বেসিক লেভেল থেকে পড়িয়েছি যার কারণে ক্লাসটা অনেক বড় হয়েছে, তবে মূল কথা কিন্তু আসলে খুবই কম। তোমরা যদি বুঝো জিনিসটা বা একটু দেখো, বইয়ের সাথে মিলাও, জিনিসটা আসলে খুবই সহজ লাগবে। তো তোমাদের আজকের জন্য এতটুকুই। পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। তোমাদের পরবর্তী ক্লাসে হয়তো এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।